আমি একজন পুরোহিতের মেয়ে ছিলাম। আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে দেখেনি, এমনকি চোখ তুলে তাকানোর কথাও ভাবেনি। কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমার উপর চরিত্রহীনতার অভিযোগ তুলল। এই কথা প্রমাণ করতে সে আমার উপর আল্ট্রাসাউন্ড করালো, আর তখন জানা গেল আমি 4 মাসের গর্ভবতী। এটা জানার পর সে তৎক্ষণাৎ আমাকে তালাক দিয়ে আমার বাপের বাড়িতে ফেলে চলে গেল। আমি একেবারে ভেঙে পড়েছিলাম, কাঁদতে কাঁদতে হাউমাউ করে বাবার বাড়িতে ফিরে এলাম। রাত তখন 2টো বাজে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, হঠাৎ কি যেন ভেজা ভেজা লাগলো। চাদর সরাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি তো অবাক। আমি এক সম্মানিত উঁচু কুলের পুরোহিতের মেয়ে, বলা যায় আমার কাছে যেন আমার সতীত্বের সার্টিফিকেট ছিল। পাড়ায় আমাদের পরিবারকে সবাই সম্মানের চোখে দেখত। বাবার সততা আর শরাফতের গল্প সবাই মুখে মুখে বলতো, কিন্তু আমি লক্ষ্য করেছি যখনই বাবার প্রশংসা হতো, বুয়ার মুখে একটা অস্বস্তি ফুটে উঠত। তিনি কিছু বলতেন না, শুধু মাথা নাড়াতেন যেন কিছু মানতে পারছেন না। যিনি প্রশংসা করতেন তিনি চলে গেলেন। কাজের বুয়া বলতেন, ব্যবহার যত ভালো হোক, ভগবান তো মানুষের নিয়ত দেখেন। আমি তার কথায় মাথা নাড়াতাম আর চুপ করে যেতাম। তার চোখ এক গভীর বিষণ্ণতা দেখতাম, যেন তিনি কিছু বলতে চান কিন্তু পারেন না। প্রথম আমি জেদ করতাম, বলতাম, বুয়া বলো না তোমার মনে কি চলছে। কিন্তু তিনি যখন উত্তর দেওয়া বন্ধ করলেন, আমি প্রশ্ন করা ছেড়ে দিলাম। বুঝতে পারছিলাম তিনি তার মনের কথা কখনোই বলবেন না। একটা জিনিস আমি বছরের বছর লক্ষ্য করে দেখেছি, বুয়াকে বাবাকে একদম পছন্দ করতেন না। কেন? আমার মধ্যে বোধগম্য হতো না, কারণ আমি তো বাবার মধ্যে কোনো খারাপ দিক দেখিনি। ফুপাজির মৃত্যুর পর বাবা তার বিধবা বোনকে গর্বের সঙ্গে নিজের ঘরে জায়গা দিয়েছিলেন, বুয়ার সব প্রয়োজনের খেয়াল রেখেছিলেন। কিছুদিন পর বাবা মায়ের মাধ্যমে বুয়াকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি দ্বিতীয় বিয়ে করতে চান। বুয়া স্পষ্ট মানা করে দিয়েছিলেন, তোমার স্বামীকে বলো যদি আমার রুটি তার উপর ভার হয় আমি মজুরি করে খাবো, কিন্তু বিয়ে করব না। মা এই কথা বাবাকে বললে বাবা বলেছিলেন, মনে হয় আমার মনের মন দুয়ার মায়ায় ভরে গেছে। কিছুদিন পর মায়ের শরীর খারাপ হতে লাগলো আর হঠাৎ তিনি চলে গেলেন। আমি তখন 4 বছরের। মায়ের এই বিচ্ছেদ আমাকে ভেঙে দিয়েছিল। আমি তার একমাত্র সন্তান ছিলাম, তাই তার খুব কাছের ছিলাম। তিনি চলে যাওয়ার পর আমি যেন পৃথিবীতে একা হয়ে গেলাম। খেয়াল মনে লাগতো না, খাওয়া দাওয়া মনে ভালো লাগতো না। সারাদিন মাকে মনে করে কাঁদতাম। বুয়া তখন নিজের স্বামীর শোকে ডুবে থাকতেন, তাই আমার দিকে তেমন একটা খেয়াল দিতেন না। কিন্তু একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। তখন বুয়ার মনে হলো মায়ের অভাবে আমি একেবারে একা। তারপর তিনি মায়ের মতো আমার খেয়াল রাখতে শুরু করলেন। তিনি নিজের কোনো সন্তান ছিল না, তাই তিনি আমাকে নিজের মেয়ের করে নিলেন। এরপর থেকে তিনি বেশিরভাগ সময় আমার সঙ্গে কাটাতেন। মায়ের চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম। সেই একাকিত্বে বুয়ার আশ্রয়ে আমি মায়ের বাসা খুঁজে পেতে শুরু করলাম। বুয়া যখনই বাবার সম্পর্কে কিছু খারাপ বলতেন আমার তখন খারাপ লাগতো না। এক সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার তৈরি করেছিলাম, বুয়া সবজি কাটছিল আর আমি রুটি বেলেছিলাম। হঠাৎ বাবা রান্নাঘরে এলেন, আমার মাথায় আদর করে করে হাত বুলিয়ে দিয়ে বললেন, মা আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। এটা বলে তিনি বাইরে চলে গেলেন। বাবা চলে যেতে বুয়া আমার দিকে তাকালেন, আমার হাত চেপে ধরে গম্ভীর গলায় বললেন, তোর বাপের সঙ্গে বেশি মিশবি না, তুই এখন বড় হয়েছিস, বাবার থেকে দূরত্ব রাখবি। তার কথা আমার খুব অদ্ভুত লাগলো। ভাবলাম কেউ নিজের বাবার সঙ্গে দূরত্ব রাখে নাকি। আমি জিজ্ঞেস করলাম, বুয়া তুমি কেন এমন কথা বলছো? তিনি বললেন, এই পুরুষেরা খুব অদ্ভুত মাটির তৈরি, এরা সন্তানের মতে মায়ের মতো ভালোবাসে না। যখন এদের কোনো মতলব থাকে তখনই ভালোবাসা দেখায়। আমি চুপ করে গেলাম, কারণ আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি প্রায়ই ভাবতাম বুয়ার এই ধরনের কথায় আমার অভ্যস্ত হয়ে যাওয়া উচিত ছিল। তাই বাড়ির পরিবেশই একটু অদ্ভুত। মা বা বুয়ার সঙ্গে চোখ মেলাতেন না। বুয়ার কাছে কিছু বলতে হলে আমার মাধ্যমে পাঠাতেন। বুয়ো বাবার সামনে থাকলে বাসনপত্র জোরে জোরে ফেলতেন, যেন তার রাগ প্রকাশ করছেন। আমি দেখছি বুয়া এমন করলে বাবা ঘাবড়ে যেতেন এবং তাড়াহুড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বুয়ার এইসব আচরণ আমার এখন খুব খারাপ লাগতে শুরু করেছিল। একদিন আমি সরাসরি জিজ্ঞেস করলাম, বুয়া তুমি আমার বাবার সঙ্গে এমন করে কেন? তিনি সারাদিন বাইরে থাকেন আর বাড়ি ফিরলে তুমি রাগ দেখাতে শুরু করো। বুয়া অদ্ভুত সুরে বলেন, তোর বাপ আমার উপর অনেক অত্যাচার করেছে, আমাকে এই বাড়ির ছাদ তো দিয়েছে, কিন্তু আমার আত্মাকে দাস করে দিয়েছে। আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তাই
তোকে বারবার বলি এই মানুষটা থেকে যতটা সম্ভব দূরে থাক। আমি বললাম, বুয়া তুমি এমন কথা কেন বলো? বাবা তো সন্তানের মাথার ছায়া, মা বাবার ছায়ায় সন্তান শান্তি পায়, আর তুমি আমাকে এই ছায়া থেকে দূরে রাখতে চাও। বুয়া বললেন, আমি তোকে ছায়া থেকে নয়, জ্বলন্ত রোদ থেকে দূরে থাকতে চাই। কিছু সম্পর্ক ঠিক হয়ে যায় না, সেগুলো জ্বালানো রোদের মতো। বুয়ার কথা আমার কখনো বোধগম্য হতো না, তাই আমি তার কথা কখনো কান দিতাম না। প্রতি রাতে বুয়া আমার ঘরে আসতেন, আমার সঙ্গে গল্প করতেন আর বলতেন, তুই না ঘুমালে আমি আমার ঘরে যাব না। আমি বলতাম, বুয়া আমি এখন বড় হয়েছি, আমার জন্য ভেবো না, আমি নিজেই ঘুমিয়ে পড়ব। কিন্তু তিনি বলতেন, তুই এখন বড় হয়েছিস বলে তোর জন্য আমার বেশি চিন্তা, তুই ঘুমালে তখন আমি আমার ঘরে যাব। তাই প্রতি রাতে এমন হতো। সেই রাতেও বুয়ার সঙ্গে গল্প করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 2টো বাজে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পানি খেতে চাইলাম, কিন্তু অবাক হলাম আমার পাশের টেবিলে পানির গ্লাস নেই। এমন কখনো হয়নি, হয়তো আগে কখনো আমার চোখে খোলেনি। যাই হোক, ভাবলাম রান্নাঘর থেকে পানি নিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে দেখলাম বুয়ার ঘর থেকে আলো জ্বলছে। অবাক হলাম, এত রাতে বুয়া জেগে আছেন, কোথাও তার শরীর খারাপ হয়নি তো? তাড়াতাড়ি করে তার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে বাবার গলা শুনতে পেলাম। তিনি বলছিলেন, যা কিছু হয়েছে সব ভুল বুঝাবুঝি ছিল, আমাকে মাফ করে দে। বুয়া কাঁদছিলেন। তিনি বললেন, আমি তোকে মাফ করতে পারবো না, তুই আমার সঙ্গে অনেক অত্যাচার করেছিস, তাই আমি তোর মেয়েকে তোর থেকে দূরে রাখি। তুই একটা জালিম মানুষ। আমি চমকে গেলাম, ভাবতে লাগলাম বাবা বুয়ার সঙ্গে কি করেছেন। বাবা বললেন, তোর সঙ্গে যে ভুল করেছি সেটা আমার মেয়ের সঙ্গে কখনো করব না। তুই চিন্তা করিস না, আমি মহিমার জন্য একটা সম্বন্ধ খুঁজে পেয়েছি, খুব তাড়াতাড়ি তার বিয়ে দেব। বুয়া রেগে বলেন, না, আমি তোকে সম্বন্ধ খুঁজতে দেব না, আমি আমার মেয়ের জন্য নিজে সম্বন্ধ খুঁজবো। বাবা বলেন, হ্যাঁ আমি জানি তুই মহিমাকে মায়ের মতো মানুষ করছিস, আমি কোনো সম্বন্ধ ঠিক করব না, আগে তোর সঙ্গে কথা বলবো, তুই ঠিক করলেই বিয়ে হবে। আমি চুপচাপ রান্নাঘর থেকে পানি নিয়ে আমার ঘরে ফিরে এলাম। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুয়ার এই অদ্ভুত আচরণ দেখে বাবার কি পিছনে হাত আছে? তিনি কি তার বোনকে কি দুঃখ দিয়েছেন? আর আমার সম্বন্ধের কথা বলতে হলে দিনের বেলা কেন নয়, রাতে বুয়ার ঘরে যাওয়ার কি দরকার ছিল? সবচেয়ে বেশি চিন্তা হচ্ছিল এই ভেবে যে বাবা আমার জন্য কেমন সম্বন্ধ ঠিক করেছেন, ছেলেটা কেমন হবে। আমি তো জানতাম না যে তিনি আমার বিয়ের কথা ভাবছেন। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। আমি সকালে তাড়াতাড়ি করে ওঠার অভ্যাস। ভোরে উঠে স্নান করে পূজা করলাম, বুয়ার ঘরে গেলাম। তিনি হাসি মুখে বললেন, আমাদের মেয়ে দুলহন হবে। আমি তার আর বাবার কথাবার্তা শুনছিলাম, কিন্তু তা প্রকাশ করলাম না, মুখে কোনো ভাব আনলাম না। এনে বললাম, বুয়া তুমি কি বলছো? তিনি বললেন, তোর বিয়ের কথা বলছি। তোর বাবা একটা ছেলে পছন্দ করেছেন, আজ তারা সম্বন্ধ নিয়ে আসবে, আমরা দেখে হ্যাঁ করে দেব। খুশি হলি না? আমি মুখটা গম্ভীর করে বললাম, বুয়া তুমি কি স্বপ্ন দেখছিলে? তিনি ঘাবড়ে গেলেন, বললেন, তোর বাবা আমাকে বলেছেন। আমি জিজ্ঞেস করলাম, কখন বলবেন? কাল রাতে তো তুমি আমার ঘরে ছিলে, তখন তো কিছু বলনি। আমি নিজেও জানি না কেমন এমন প্রশ্ন করছিলাম। বুয়ার মুখের রং বদলে গেল। তিনি বললেন, তুই ঘুমিয়ে পড়ার পর তোর বাবা আমাকে বললেন। আমি বললাম, তুমি তো বাবার সঙ্গে কথা বলতেই পছন্দ করো না, তাহলে আমার ঘুমানোর পর কেন কথা বললে? বুয়ার মুখ লাল হয়ে গেল। তিনি রেগে বললেন, মহিমা তুই আমার মাথা খারাপ করে দিচ্ছিস, এখন আমার সঙ্গে কথা বলিস না। এটা বলে তিনি চলে গেলেন। আমি চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম। দুপুর পর্যন্ত ঘর থেকে বেরোলাম না। তখন কিছু লোক আমাকে দেখতে এলো। বুয়া আমাকে দেখে তাদের সঙ্গে বাইরে নিয়ে গেলেন। আমার হবু শাশুড়ি আমাকে দেখে আশীর্বাদ করতে লাগলেন। আমি চুপচাপ চোখ তুলে দেখলাম আমার হবু স্বামী সমীরও আমাকে দেখে হেসেছে। আমাদের চোখাচোখি হলো, আর তারা মুচকি হাসিতে আমার মন যেন জাদুতে বাঁধা পড়ল। মনে হলো আমি তাকে পছন্দ হয়ে গেছে। কিছুক্ষণ পর অতিথিদের সঙ্গে বসার পর আমি ঘরে ফিরে এলাম। সমীরের সম্বন্ধ আমার জন্য এসেছিল। সে একজন ভালো মানুষ ছিল, আর আমারও তাকে পছন্দ হয়েছিল। তার সঙ্গে আমার বিয়ে হলে আমার কোনো আপত্তি ছিল না। অতিথিরা চলে যাওয়ার পর বুয়া আমার কাছে এলেন, আমার হাত ধরে বললেন, বলো ছেলেটা কেমন লাগলো?
তুই তাকে দেখেছিস তো? আমি নাথানেলের নাল বললাম। বুয়া বললেন, আমি তোর বাবাকে বলেছিলাম যতক্ষণ না ছেলে বাড়িতে আসবে মহিমা তাকে দেখবে না। এটা না হলে আমি বিয়েতে রাজি হতাম না। তার কথা শুনে আমি মুচকি হাসলাম। সকালে যখন বুয়া আমার বিয়ের কথা বলছিলেন আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু সমীরকে দেখার পর আমার মন শান্ত হয়ে গেল। বুয়া বললেন, তুই ঠিক ধরেছিস মা, ছেলেটা ভালো আর দেখতেও ঠিকঠাক। আমি মাথা নাড়ালাম আর বুয়ার কথা গলিয়ে ধরলাম। তার চোখে জল ছিল। তিনি বললেন, মা তুই যত তাড়াতাড়ি বিদায় নিয়ে নিজের ঘরে চলে যাবি তত ভালো। আমি বললাম, আমি চলে গেলে বাবার অত্যাচার থেকে তোমাকে কে বাঁচাবে? বুয়া হেসে বললেন এখন আমার আর কারোর ভয় নেই। তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা যদি তোমার উপর অত্যাচার করেছেন তুমি কি তার প্রতিশোধ নিয়েছো? বুয়া বললেন, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। আমি এতটাই শক্তিশালী যে নিজের প্রতিশোধ নিজেই নিতে পারি। তুই তোর বিয়ের দিকে মন দে। আমি মুচকি হাসলাম আর ঠিক করলাম বিয়ের পর যখন প্রথম মায়ের বাড়িতে আসবো তখন বুয়ার জীবনের রহস্য জেনে নেব। ছেলের বাড়ির লোকজন 1 সপ্তাহের মধ্যে বিয়ের তারিখ ঠিক করলে বলল। আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি কেন, কিন্তু বুয়া খুব খুশি ছিলেন। তিনি বলেন, মহিমা ছেলে এবং তার বাড়ির লোকজন খুব ভালো। তুই যত তাড়াতাড়ি বিদায় নিবি তত তোর জন্য ভালো হবে, কোথাও সম্বন্ধটা আটকে না যায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমার সম্বন্ধ কেন বাধা আসবে? তারা তো আমাকে পছন্দ করেছে। বুয়া বললেন, তুই জানিস না কখনো কখনো ভাগ্য খেলে। তার কথা আমার বোধগম্য হলো না। আমি কি জানতাম আমার ভাগ্য আমার জন্য নতুন খেলা তৈরি করেছে? আমরা খুব বড়লোক ছিলাম না, বাবা পুরোহিত ছিলেন। আমাদের দিন চলে যেত। বুয়া তার বিয়ের গয়না আমাকে উপহার দিলেন আর কিছু বিক্রি করে আমার জন্য জিনিসপত্র কিনলেন। আমাদের পক্ষ থেকে বিদায় নিষেধ হলো, কিন্তু ছেলের বাড়ির লোকজন ঘটা করে বিয়ে করার সিদ্ধান্ত নিল। তারা আমার আর্থিক অবস্থা জানতো। তারা কম লোক নিয়ে বরযাত্রী আসার কথা দিল। বিয়ের দিন এলো। আমি আমার বান্ধবীর লেহেঙ্গা ধার করে পরলাম। নিজেকে খুব সুন্দর লাগছিল, নাজুক, রোগা ফর্সা, মনে একটা খুশি খুশি ভাব। আমার জীবন এবার বদলে যাবে। ফেরার পর বিদায়ের সময় এলো। বুয়ার গলা জড়িয়ে কেঁদে ফেললাম। সেই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ল। বাবা আমার মাথায় হাত রেখে বলেন, মা কাঁদার দরকার নেই, নতুন জীবনের জন্য পার্থক্য কর, ভগবান সব ভালো করবেন। আমি গাড়িতে উঠলাম। আমার স্বামী আমার পাশে বসতেন। আমার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি আমার হাত ধরলেন এবং আমার বুকে দরপরানি বেড়ে গেল। তিনি বললেন, সবসময় আমারই থাকবে, আমি সারা জীবন তোমার পাশে থাকব, তোমার চোখে কখনো জল আসতে দেব না। আমি খুব অস্থির ছিলাম, কিন্তু তিনি আমাকে শান্ত করতে লাগলেন। বললেন, মা আমাকে অনেক মেয়ের ছবি দেখিয়েছিলেন, কিন্তু আমার কেউ পছন্দ হয়নি, কিন্তু তোমাকে দেখার পর আমি ঠিক করলাম তুমি আমার স্ত্রী হবে, আমার ঘরের রানী হবে। তার কথা শুনে আমার মন শান্ত হলো। অচেনার দেয়াল যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। আমি আমার ভাগ্যের উপর গর্ব করছিলাম যে আমি এমন একটা জীবন সঙ্গী পেয়েছি। মনে হচ্ছিল তার সঙ্গে আমার জীবন খুব সুন্দর কাটবে, কিন্তু আমি কি জানতাম ভাগ্য উল্টে যাওয়ার পথে। শ্বশুরবাড়ি পৌঁছে আমার স্বামী আমার হাত থেকে ধরে নামালেন। ঘরে রীতিনীতি হলো। তারপর আমাকে বেডরুমে বসানো হলো। ঘরটা ফুল দিয়ে সাজানো ছিল। কিছুক্ষণ পর আমার স্বামী এলেন। বললেন, এখন তুমি শুধু ঘরে নয়, পুরো বাড়ির মালকিন। তুমি যা চাও তাই করতে পারো, কোনো বাধা নেই। তো আমি শুধু তোমার কাছে বিশ্বস্ততা চাই। আমি চাই তুমি সারা জীবন আমার সঙ্গে বিশ্বস্ত থাকো। তারপর তিনি আমার পাশে বসলেন এবং বললেন, আমি জানি আমি একটা অদ্ভুত প্রশ্ন করতে যাচ্ছি। কোনো স্বামী প্রথম রাতে এমন প্রশ্ন করে না, কিন্তু আমি চাই আজকে একে ওপরে সব কিছু জেনে নেই। যদি তোমার কোনো বন্ধু ছিল বা থাকে আমাকে বলো। আমি তোমার সব ভুল ভুলে নতুন জীবন শুরু করতে চাই। আমি বললাম, সমীর আমার জীবনে তুমি প্রথম পুরুষ। তোমার আগে আমি কারো দিকে চোখ তুলে তাকাইনি। আমি শতভাগ সত্যি বলেছিলাম। আমি কখনো কোনো পুরুষের সঙ্গে বন্ধুত্বের কথাও ভাবিনি, তবে এটাও বুঝতাম যদি অতীতে আমার কোনো ভুল হতো আমি কখনোই স্বামীকে তা বলতাম না। ভুল বলতেন, তুই যদি মেয়ে বিয়ের আগে কোনো ভুল করে ফেলে সেটা তার আর ভগবানের মধ্যে থাকা উচিত। নিজের পাপের কথা কখনো স্বামীকে বলতে নেই।
পুরুষ ভালোবাসার নামে মনের কথা জেনে নেয় আর সারা জীবন তা নিয়ে কটাক্ষ করে। পুরুষের ভালোবাসার জালে পড়ে নিজের ভুল কখনো বলতে নেই। আমার স্বামী মুচকে আসলেন এবং বললেন, হ্যাঁ মহিমা, আমি জানি তুমি পুরোহিতের মেয়ে, তুমি কোনো ভুল করতে পারো না। তোমার সঙ্গে বিয়ে করার কারণই এইটা যে তোমার অতীত নিখুঁত হবে। আমিও হাসলাম। তিনি আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখেছিলেন। তারপর বললেন, মহিমা, কাপড় বদলে নিয়ে আন, আমার পাশে গল্প করব, একে অপরের পছন্দ অপছন্দ জানাবো, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটা আমরা একসঙ্গে কাটাবো। সমীরের কথা শুনে আমার চোখ চকচক করে উঠল। মনে হলো জীবনের সব সুখ আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি করে আরামদায়ক কাপড় পরে ফিরে এলাম। সমীর আমাকে মুচকি এসে দেখেছিল, বলল, তুমি তো লাল রঙের কাপড় ফেলে এসেছো, মনে হচ্ছে তুমি উজ্জ্বল রং করো। আমি মাথা নেড়ে বললাম, না, আমার তো নীল রং বেশি পছন্দ। কিন্তু বুয়া বলতেন, বিয়ের আগে লাল রং পরলে বউয়ের জন্য সুখ আসে। সমীর, আমি চাই আমার জীবনে তুমি সঙ্গে সুখে পড়ে উঠুক। সমীর আমার হাত ধরলো এবং আমাকে কাছে বসালো। বলো তুমি আর কি চাও? আমি বললাম, আমি তোমার কাছে ভালোবাসা, মমতা আর সম্মান চাই। তিনি মুচকি এসে আমার কথা শুনছিলেন, কিন্তু হঠাৎ তার হাসি উধাও হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাকে অস্থির দেখে আমার শ্বাস আটকে গেল। কি যেন একটা অঘটনের ভয় হতে লাগলো। আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রেখে ভাবতে লাগলাম, এবার কি বলতে যাচ্ছেন। সমীর ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি খুব রোগা, তোমার খাওয়া কি কম নাকি? তার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। ভাবলাম হয়তো তিনি মোটা মেয়ে পছন্দ করেন। আমি বললাম, জি, আমি বেশি খাই না, তবে আপনি যদি মোটা মেয়ে পছন্দ করেন তবে আমি খাওয়া দাওয়া দ্বিগুণ করব। আমার উপর খাওয়া তাড়াতাড়ি কাজ করে। সমীর জিজ্ঞেস করেন, তাহলে বিয়ের সময় তুমি এত দুর্বল দেখাচ্ছ কেন? আমি থেমে থেমে বললাম, আমার মনে হচ্ছিল আপনি হয়তো রোগা মেয়ে পছন্দ করেন, তাই আমি ডায়েট করছিলাম। তিনি বললেন, আচ্ছা, তাহলে ডায়েট সফল হয়েছে? আমি বললাম, জি একদম। তখন তিনি আমার পেটের দিকে ইশারা করে বললেন, তাহলে এই পেটটা এত উঁচু কেন? তুমি তো স্মার্ট, আর স্মার্ট মেয়েদের পেট এমন হয় না। তার কথা শুনে আমার মনে হলো আকাশ যেন নাচছে। আমি আমার পেটে হাত রাখলাম, সেটা পাথরের মতো শক্ত। আমি লক্ষ্য করলাম আমার শরীর তো দুর্বল, কিন্তু পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ মনে পড়লো যখন আমি আমার বান্ধবীর লেহেঙ্গা পরেছিলাম, সে পেটটা টাইট হয়ে গিয়েছিল। আমি তাকে বলেছিলাম, এটা তো আমার ফিট হচ্ছে না, একটু টাইট। সে এসে বলছে, আচ্ছা, বিয়ের খুশিতে একটু মোটা হয়ে গেছে তাই না? আমি তো লক্ষ্যই করিনি। আমি তখন ঘাবড়ে গেলাম। সমীরকে বললাম, চিন্তা করো না, আমি ব্যায়াম করব। আমার চোখে জল এসে গেল। জিজ্ঞেস করলাম, তুমি এমন কথা কেন বলছো? সে বলল, তুমি তো জানো আমি ডাক্তার, মুখ দেখেই আমি রোগের কারণ বুঝে ফেলি। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমার কি কোনো রোগ হয়েছে? সমীর মাথা নেড়ে বলল, আমার বুকটা ধক করে উঠল। সে বলল, তোমার একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, বিশ্বাসঘাতকতার। তার কথা শুনে আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি বললাম, তুমি এসব কি বলছো? আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমার স্বামী বলল, তোমার পেটে কার বাচ্চা? আমাকে সত্যি করে বলো। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, এমন কিছুই নেই, আমি কোনো ভুল করিনি, আমি গর্ভবতী নই। আমার পেটে বাচ্চা কোথা থেকে আসবে? সে রেগে বলল, আমি শুধু বিশ্বস্ততা চেয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? অন্য কারো বাচ্চা নিয়ে আমার ঘরে এলে? তোমার তো লজ্জায় ডুবে মরা উচিত। আমি তার কথা কিছুই বুঝতে পারছিলাম না। বললাম, তুমি এসব কি বলছো? আমি তো কোনো পুরুষের সঙ্গে পর্যন্ত কথাই বলি না। সে বলল, যদি তুমি তোমার ভুল না মানো, আমি তোমাকে তালাক দিতে রাজি নই। সারা জীবন আমার আফসোস থাকবে যে কেন তোমার কথা মেনে নিলাম। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, চেক আপের পর সত্যিটা সামনে চলে আসবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি এই জন্য এমন কথা বলেছিলে? সমীর বলল, হ্যাঁ, কারণ আমি কোনো বিশ্বাসঘাতনী রানীকে আমার ঘরে রাখতে পারি না। সে আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে গেল। ভাগ্যিস তখন উঠানে কেউ ছিল না, নইলে লোকে জিজ্ঞেস করতো, নতুন বউকে কোথায় নিয়ে যাচ্ছ? যদি সে বলে দিত গাইনোকোলজিস্টের কাছে, তাহলে আমার সম্মানের কি হতো? আমি চুপ করে রইলাম। আমার কাছে বলার আর কিছুই ছিল না। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম তিনি যেন আমাকে সাহায্য করেন। সমীর খুব ভালো মানুষ, আমি তাকে হারাতে চাই না। ভগবান আমার চরিত্র প্রমাণ করো, আমার উপর কোনো অভিযোগ না উঠুক। আমি কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিলাম। শেষ পর্যন্ত আমাকে হাসপাতালে পৌঁছলাম। সমীর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আল্ট্রাসাউন্ড করালো, আর যা বলল তা শুনে আমার মাথায় বাজ পড়ল। ডাক্তার বলল, আপনি 4 মাসের গর্ভবতী। আমি মাথা নেড়ে বলতে লাগলাম, এটা হতে পারে না, আজ পর্যন্ত কেউ আমাকে ছুঁয়নি।
ডাক্তার মুচকি এসে বলল, প্রতিটি মেয়ে ভুল করার পর এমন বলে, কিন্তু আমি রিপোর্ট বদলাতে পারি না। সত্যিটা এটাই। আমি বাইরে বেরিয়ে এলাম, পেছন পেছন সমীরও এলো। সে আমার হাত ধরে আমাকে গাড়িতে নিয়ে বসালো, বলল, এখন কি কিছু বলবে? আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, সমীর, সব তোমার সামনে। আমি 4 মাসের গর্ভবতী, কিন্তু ভগবান সাক্ষী আমি কারোর সঙ্গে কথা পর্যন্ত বলিনি। আমি জানি না এই বাচ্চা কার, কোথা থেকে এলো। সমীর আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার চারপাশের নজর রাখো। এই অত্যাচার কে করেছে? তোমার বাড়িতে কয়জন লোক ছিল? আমি বললাম, আমরা 3 জন, আমি, আমার বাবা, আমার বুয়া। সমীর বলল, তোমার চারপাশে খেয়াল রাখো। এরপর সে আমাকে তালাক দিয়ে দিল। আমি তাকে কিছুই বললাম না, হয়তো এটাই ছিল আমার ভাগ্য। সে আমাকে আমার বাবার বাড়িতে ফেলে চলে গেল। আমি দরজা কড়া নাড়লাম, বুয়া দরজা খুলেন। আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুই এখানে কি করে এলি? রাত 1টা বাজে। নতুন বউ বিয়ের পর রাতে মায়ের বাড়িতে আসে না। আমি বললাম, বুয়া, আমার সে আমাকে তালাক দিয়ে দিয়েছেন। এটা শুনে বুয়া হতবাক হয়ে গেলেন। বললেন, তুই কি বলছিস? সে তোকে তালাক দিল কেন? আমি বললাম, কারণ আমার পেটে 4 মাসের বাচ্চা। এটা শুনে বুয়া আমাকে জোর করে একটা চড় মারলেন। রেগে বললেন, তুই কার সঙ্গে এই কাণ্ডটা করলি? তোর লজ্জা হলো না? আমার চিৎকার করে আমি কাঁদতে লাগলাম। বললাম, বুয়া, আমি কিছু ভুল করিনি। আমি জানি না এই বাচ্চা কোথা থেকে এলো এবং কার। আমি কোনো খারাপ কাজই করিনি। আমি কাঁদতে কাঁদতে থামছিলাম না। তখন বুয়া আমার কাছে এসে বসলেন, আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে ঘরে নিয়ে গিয়ে পানি খাওয়ালেন, জিজ্ঞেস করলেন, এসব কি করে হলো? আমি বললাম, আমি জানি না বুয়া, আমার দোষ নেই। এটা বলে বুয়া বাবার ঘরে গেলেন। বাবা তখন গভীর ঘুমে, আমিও সেখানে গেলাম। বললাম, বাবা উঠো, আমার কথা শোনো। কিন্তু তিনি কিছুই শুনলেন না। বুয়া বললেন, মা, তুই তো জানিস তোর বাবা সারাদিন বাইরে থাকেন আর রাতে গভীর গভীর ঘুমান, সকালে উঠলে তখন কথা বলিস। বুয়া সারা রাত আমার সঙ্গে বসে বসে কাঁদলেন। আমি তাকে বললাম, আমার অপরাধী কবে আমার সামনে আসবে? বুয়া বললেন, চিন্তা করিস না, কে এটা করেছে আমি তাকে খুঁজে বের করব, আমার উপর ভরসা রাখ। সকালে বুয়া বাবাকে ডাকতে গেলেন। বাবা উঠে মন্দিরে চলে গেলেন। অনেক দেরিতে ফিরলেন। বললেন, পাড়ার লোকজন বলছিল কাল রাতে আমাদের বাড়িতে নাকি কান্নার আওয়াজ আসছিল। কে কাঁদছিল? আমি ঘর থেকে বেরিয়ে বললাম, বাবা, আমি কাঁদছিলাম। আমাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে মা? আমি সব কথা বললাম। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, এতে আমার কোনো দোষ নেই। আমি জানি এসব কে করেছে। তিনি চুপ করে রইলেন, মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি খুব অস্থির হয়ে পড়লাম। কোনো সূত্র পাচ্ছিলাম না। বাড়িতে শুধু আমি, বাবা আর বুয়া ছিলাম। তাদের উপর সন্দেহ করা যায় না। কিন্তু আমি ঠিক করলাম, আমার অপরাধীকে আমি খুঁজে বের করব। ভগবানের কাছে প্রার্থনা করলাম, দোষীকে ধরিয়ে দিন। আমি বাড়ির প্রতিটি কাজের উপর নজর রাখতে শুরু করলাম, যাতে কেউ কিছু টের না পায়। আমি দুঃখে ডুবেছিলাম, কিন্তু সব কিছু আমার প্রতি হুঁশ ছিল। বাবা এতটাই দুঃখী ছিলেন যে বাড়িতে আসতেনই না। রাতে বুয়া আমার সঙ্গে শুতেন, বলতেন, তোর জীবনে সব ঠিক হয়ে যাবে, ভগবান তোর ভালো করবেন। তার কথায় আমার আশা জাগতো আর আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু ভোর 4টের সময় আমার ঘুম ভেঙে যেত। বুঝতে পারছিলাম না এত দুঃখের মধ্যে আমি কি করে সারা রাত ঘুমিয়ে থাকি। বুয়ার উপস্থিতি কেন ঘুম এত আসে? আমি বুয়াকে অনেকবার বলছি তিনি যেন নিজের ঘরে ঘুমান, কিন্তু তিনি আমার ঘরে আসতেন আর আমি না ঘুমালে তিনি বাইরে যেতেন না। তাই আমি ঠিক করলাম, আমি এবার চালাকি করব, বুয়ার সামনে ঘুমানোর নাটক করব, কিন্তু জেগে থাকবো। সারা রাত সবার উপর নজর রাখবো। রাতে বুয়া আমার ঘরে এলেন, আমার সঙ্গে গল্প করতে লাগলেন। আমি চোখ বন্ধ করলাম, যেন ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পর তিনি আমাকে ডাকলেন, মহিমা। আমি কোনো উত্তর দিলাম না। তিনি উঠে বাইরে চলে গেলেন। আমিও বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বেশি সময় যায়নি, হঠাৎ উঠোনে কারো লাফানোর আওয়াজ পেলাম, যেন কেউ আমার বাড়িতে ঢুকছে। আমি সজাগ হয়ে গেলাম, জানালা দিয়ে উঁকি মারলাম আর আমার শ্বাস থেমে গেল। একটা তাগড়া যুবক আমাদের বাড়িতে ঢুকছে। সে চারপাশে তাকালো, তারপর বুয়ার ঘরের দিকে এগিয়ে গেল। আমার ভয় হলো কোথাও সে বুয়ার ক্ষতি করবে না তো। আমি পা টিপে টিপে তার ঘরের দিকে গেলাম, জানালা দিয়ে উঁকি মারলাম। দেখি সেই যুবক বুয়ার সঙ্গে কথা বলছে। মনে হচ্ছিল তারা একে অপরকে আগে থেকেই চেনে। কথা বলতে বলতে সে হঠাৎ কাপড় একটা বুয়ার মুখ চেপে ধরল। বুয়া গভীর ঘুমে ঢলে পড়লেন। আমার মাথা ঘুরে গেল। জানি না সে বুয়ার সঙ্গে কি করতে চায়। তখন সে বলল, তুই কি ভাবিস বুড়ি, আমি তোর জন্য এখানে আসি?
তোর সঙ্গে আমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি তোর কাছের থেকে টাকা নেই, ভালোবাসার গল্প করি, কিন্তু আমার আসল মকসদ তো তোর ভাইজি। এটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি দৌড়ে আমার ঘরের দিকে ফিরে গেলাম। বিছানা দুটো বালিশ রেখে তারপর চাদর দিয়ে ঢেকে দিলাম, যেন কেউ মনে হয় শুয়ে আছে। তারপর আমি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়লাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম সেই যুবক আমার ঘরে ঢুকলো। একটা শিশি থেকে রুমাল ভিজিয়ে আমাকে অজ্ঞান করার দিকে বিছানার দিকে এগিয়ে এলো, কিন্তু চাদর তুলতেই দেখলো আমি নেই, শুধু বালিশ। তার রুমালটা বিছানায় পড়ে গেল, চাদরটা ভিজে গেল। সে আমাকে এদিক ওদিক করে খুঁজলো, কিন্তু বুঝতে পারলো আমি জেগে আছি। সে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। আমি বাথরুমে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। আমি বুয়ার ঘরে গেলাম, তাকে ডাকলাম, তিনি তো অজ্ঞান। বাবার ঘরে গেলাম, তিনিও গভীর ঘুমে। আমার ঘরে ফিরে এলাম, দরজা বন্ধ করে সারা রাত বাইরে বেরোলাম না। সকালে উঠেই গেলাম, দেখি বুয়া আর বাবা জেগেছেন, মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমাকে দেখে বুয়া বললেন, এরে তুই এত তাড়াতাড়ি উঠলি কি করে? আমি বললাম, আমি অপরাধীকে খুঁজে পেয়েছি। বুয়া অবাক হয়ে বললেন, কোথায় তোর অপরাধী বল? আমি তার হাত ধরে বললাম, আমার ঘরে নিয়ে গেলাম। বললাম, আজ তুমি আমাকে সত্যিটা বলো, বাবা তোমার সঙ্গে কি অত্যাচার করেছিলেন? বুয়া চোখের জল এসে গেল। তিনি বলেন, হয়তো আমি তোকে এই কথা কখনোই বলতাম না, কিন্তু যখন তুই নিজে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিস তখন আমি এসব কথা বলে দিচ্ছি। জীবনে আমি একটা ছেলেকে পছন্দ করতাম, সেও আমাকে ভালোবাসতো, বিয়ের কথা বলতো। আমার মাও রাজি ছিলেন, কিন্তু তোর বাবা এই সম্বন্ধে বাধা দিলেন। তিনি বলেন, এই ছেলে তারের কাজ করে, ভুল পথে টাকা কামায়, আমি আমার বোনের সঙ্গে এর সঙ্গে বিয়ে দেব না। তিনি আমার বিয়ের জন্য অন্য কোথাও দিলেন না। তার পছন্দের আমার বিয়ে হলো একজন পণ্ডিতের সাথে, যিনি আমার থেকে 20 বছরের বড় ছিলেন। আমার স্বামী ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি আমাকে ভালোবাসতে বুঝতে পারেননি। বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী মারা গেলেন। এটা আমার জন্য একটা বড় শাস্তি ছিল। শ্বশুরবাড়ির লোকজন আমাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিল। আমি আমার বাড়িতে ফিরে এলাম। আমার ভাই আমার সঙ্গে চোখ মেলাতেন না। তিনি জানতেন এসব তার জন্যই হয়েছে। যদি তিনি আমার পছন্দের বিয়ে দিতেন তাহলে আমি আজ বিধবা হতাম না, আমার স্বামীর সঙ্গে থাকতে হতো। ভাই আমার সঙ্গে কথা বলতেও ভয় পেতেন। তিনি তার স্ত্রীকে বললেন, গিয়ে আমার বোনকে জিজ্ঞেস করো সে কি আরেকবার বিয়ে করতে কি চায়। আমি আমার পুরনো প্রেমিকের নম্বর খুঁজে তার সঙ্গে কথা বললাম। সে বলল, সে এখন বিবাহিত, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। আমি দ্বিতীয় বিয়ে করতে মানা করে দিলাম। সেই থেকে আমি তোর বাবাকে ঘৃণা করতে শুরু করলাম। আমার ভয় ছিল যখন সে তোর সঙ্গে ভালোবাসা দেখাতো, তোর সব নখরা মেনে নিত, তখন সে তোর বিয়ে অন্য কোনো বয়স্ক লোকের সাথে সঙ্গে করে দেবে। তুই যদি মানা করতিস তাহলে সে তোর ভালোবাসার কথা তুলে তোকে ব্ল্যাকমেল করতো। আমি তোকে অনেক ভালোবাসতাম মা, তোর সব ইচ্ছা পূরণ করেছি, কিন্তু আমার ভয় ছিল সে তোকে ফুসলাবে, বলবে তুই কি আমার এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করবি না। তাই আমি তোকে তোর বাবাকে কখনো আসতে দেইনি। মেয়েরা বাবার জন্য সব কিছু করতে পারে। আমার ভয় ছিল তুইও তার খুশির জন্য কোনো বয়স্ক লোকের সঙ্গে বিয়ে করে ফেলবি আর আমার মতো বিধবা হয়ে যাবি। যখনই আমি তোর বাবাকে দেখতাম আমার দুঃখ তাজা হয়ে যেত। আমি রাগে বাসনপত্র ফেলতাম। আমি ঠিক করেছিলাম এই মানুষটার থেকে আমি বদলা নেব। সে বলতো আমার স্বামী আমাকে কালো টাকা খাওয়াতো। আমি ভাবলাম আমি ভুল পথে চলবো। তোকে শুনলে দুঃখ হবে, কিন্তু তোর বুয়া নিজের থেকে 10 বছরের ছোট্ট একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে। আমি প্রতি রাতে তোর বাবা আর তোর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম যাতে তারা সারা রাত জেগে না থাকে। এই কথা শুনে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, আমি সব জেনে গেছি, কাল রাতে আমি জেগেছিলাম। তোমাকে ঘুমের ওষুধ পাইয়ে ও যখন নিজের ঘরে এলো, কিছুক্ষণ পর একটা ছেলে আমার বাড়িতে ঢুকলো। সে তোমার ঘরে গিয়ে তোমাকে ঘুমের ওষুধ দিল, তারপর আমার ঘরে এলো এবং আমি নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। সে আমাকে ঘুমের ওষুধ দিতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছি। সে তোমার ঘরে বলছিল, আমি তোমার জন্য আসি না, তোর ভাইজির জন্য আসি, যে আমাকে এই কষ্ট দিয়েছে সে এই ছেলে যাকে তুমি বাড়িতে ডাকতে। তোমার অপরাধ আমার জীবনে সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। তুমি আমাকে সারা জীবনের জন্য দুঃখ দিয়ে দিলে। আমি বলতে বলতে অজ্ঞান হয়ে গেলাম। আমার চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে। বুয়া বললেন, তোর পেটের বাচ্চা আর নেই। এটা শুনে আমার চোখ দিয়ে জল এলো। আমি সেই বাচ্চাকে ভালোবাসতে পারতাম না। সে আমাকে সব সময় আমার কষ্ট আর অতীত মনে করে দিত। আমি সারা জীবন তাকে ঘৃণা করতাম।
বুয়া সেই ছেলের থেকে বদলা নেওয়ার জন্য ঠিক করলেন। তিনি তাকে এক রাতে আবার বাড়িতে ডাকলেন এবং আসতে বুয়া তাকে পুলিশে ফোন করে বললেন এটা চোর। চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করানো হলো। ইতিমধ্যে আমার তালাকের খবর পুরো পরিবারে ছড়িয়ে পড়ছিল। আমার ভয় ছিল এখন সবাই আমারই উপরে দোষ দেবে, কিন্তু ভগবানের কৃপায় সমীর এমন কাজ করলো। সে সবাইকে বলে দিল সে তার স্ত্রীকে তালাক দিচ্ছে কারণ তার আরেকজন মেয়ে পছন্দ হয়েছে। আমার অভিযোগটা সে নিজের মাথায় নিল। তার তালাকের পর আমার জন্য অনেক সম্বন্ধ এলো, কিন্তু আমি এখন বিয়ের বন্ধনে জড়াতে একদম প্রস্তুত নেই। এখন তুমি বলো আমার কি করা উচিত? বন্ধুরা, আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্সে করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশন বেল অবশ্যই বাজিয়ে দিও।